কঠিন পরিস্থিতিতে পড়ছেন বিএনপির দুই কুলাঙ্গার ফজু পাগলা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। তারা স্বাভাবিকভাবে বিএনপির রাজনীতিতে টিকতে পারবেন না, আলামত স্পষ্ট। রুমিন ফারহানা পরিস্থিতি উতরাতে পারলেও ফজু পাগলা পারবে না। ফজু পাগলার কপালে জুতার বাড়ি আছে, এটা নিশ্চিত। দর্শক, বিএনপি জেগে উঠছে, খেপছে, স্বাভাবিক। যার শরীরে মিনিমাম বিএনপির রক্ত আছে সেই ফজু পাগলাকে টলারেট করতে পারবে না, এটা অসম্ভব। আমি জানি না যে বিএনপি কিভাবে কন্ট্রোল করে একে দেখলে, কেন ওর জুতা পেটা করে না জায়গায়। আমি যদি বিএনপি করতাম আর ফজু পাগলা যদি আমার সামনে করতো, আমার জুতা খোলের মুখের উপর জুতা দিয়ে পিটাইতাম। বিএনপি নেতা হয়ে যে মুখ দিয়ে এইভাবে মুজিব বন্দনা আর আওয়ামী বন্দনা করে ওর জুতা পিটা করা ওয়াজিব বিএনপি পার্সপেক্টিভে। তো শুরু হয়েছে, টিকতে পারবেন না। রুমিন ফারহানার বিরুদ্ধে শুরু হয়েছে। পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখিয়েছেন রুমিন ফারহানা যে আসলে কিভাবে আওয়ামী আন্ডা, সেখান থেকে কিভাবে বিএনপি, সেখান থেকে কিভাবে এক এক সময় এক এক দান্দাবাজি ভারতের কোলে উঠে বসেছেন। কেন এই পুরানো আওয়ামী লীগারদের বা আওয়ামী আন্ডা বাচ্চাদের কিভাবে তারেক রহমান কাজে লাগাচ্ছে, এটা তারেক রহমান কাজে লাগাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। কেন কাজে লাগাচ্ছে? তারেক রহমান ভেবেছিল যে আমাদের দুই একজন এভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলুক, সবাই তো আর বলবে না, দুই একজন বলুক, তা আওয়ামী লীগের ভোটগুলো আমরা পাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বিএনপির ভোট যে নাই হয়ে যাচ্ছে তাতে এটা আর খেয়াল করছে না। আর আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে, এটা পাগলের প্রলাপ। আর তারেক রহমানের মাথায় সমস্যা হয়েছে মনে হয়। এই ফজু পাগলাকে আর রুমিন ফারহানারে দিয়ে আওয়ামী লীগের গুণকীর্তন করালে আওয়ামী লীগের ভোট পাবে, এটা হাস্যকর। আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে না, আওয়ামী লীগের ভোট পাবে জাতীয় পার্টি, অথবা আওয়ামী লীগ ভোটই দিতে যাবে না, ভোট বর্জন করবে, ভোটারদের বলে দিবে যে ভোট কেন্দ্রে যাবে না। দুইটার একটা ঘটবে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট পাবে, এটা হাস্যকর, এটা কখনোই হবে না। তো মাঝখানে যা হচ্ছে সেটা হচ্ছে ফজু পাগলার জীবন বিষণ্ণ হয়ে উঠছে। এই ফজু পাগলার কপালে জুতার বাড়ি আছে। বিএনপি তাকে জুতা দিয়ে পেটাবে, অন্য কেউ না। তারপরে ধরবে হুজুররা, একে বহিষ্কার করতে বাধ্য হবে। কিশোরগঞ্জের স্থানীয় বিএনপি নেতারা অলরেডি একে একে মুখ খুলছেন যে না, এই ফজু পাগলাকে আমরা সমর্থন করি না। বিএনপির মধ্যে এমনিতেই গ্রুপিং আছে। তার মধ্যে আরেকটা খবর, প্লিজ ভাই এবার থামুন, ফজু পাগলাকে বিএনপি নেতা। এর মানে অনেকে স্পষ্ট ফজু পাগলাকে থামতে বলছে। অনেকে আমাকে ইনবক্স করছেন যে ভাই আপনি ফজু পাগলা কেন বলছেন, ওরে তো আমি জুতা দিয়ে পেটাইতাম আমাকে পারলে। ওকে ফজু পাগলা বলবো না। আপনি যদি বিএনপি হয়ে থাকেন আর ফজু পাগলা বললে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, বুঝতে হবে যে আপনি বিএনপি না, আপনার রক্তে আওয়ামী লীগ আছে। ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি হাসিনার যে জয় বাংলা স্লোগান দেয়, দেখেন প্রেস ক্লাবে ফজু পাগলা বক্তব্য দিতে উঠছে, চারদিক থেকে জয় বাংলা স্লোগান। আপনি একে বিএনপি বলেন, এই কুলাঙ্গারকে? আর রুমিন ফারহানার কথা আপনি পিনাকি ভট্টাচার্যের দীর্ঘ ভিডিওটা দেখেন, দেখলে বুঝবেন যে রুমিন ফারহানা কত বড় বাটপার। আওয়ামী লীগ আমলে কিভাবে ভালো ছিল, নিরাপদ ছিল, কিচ্ছু হয়নি, কোনো হয়রানি ছিল না। কি বিলাসী জীবন। স্বামী ওসমানের সাথে এক প্রকার ডলাডলি করতো টিভি চ্যানেলে যে। এরা এখন বিএনপি নেতা, এদেরকে নমিনেশন দিবে তারেক রহমান। অবশ্য রুমিন ফারহানার বিরুদ্ধে স্থানীয় বিএনপি, ব্রাহ্মণবাড়ি বিএনপি সোচ্চার, তাকে ঢুকতে দেবে না এলাকায় বলছে। কিশোরগঞ্জে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমানকে ছাত্রদল নেত্রী ফেসবুক পোস্ট করার পর এবার পোস্ট করেছেন আরেক নেতা হাজী ইসমাইল মিয়া। তিনি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা সাধারণ সম্পাদক। একটা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, এটা কিন্তু বড় পোস্ট, বিশাল পোস্ট। তিনি এমপি হতে পারেন। তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন। এর আগে ফজলুর রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্র দলের সভানেত্রী নুসরাত জাহান। মানে মৌলিক একদল সভাপতি, সেক্রেটারি পর্যায়ে, বিভিন্ন পর্যায় থেকে ফজু পাগলার বিরুদ্ধে রব উঠেছে, ভয়েস আসছে। গত বুধবার বেলা 10টায় তার ফেসবুকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সতর্ক করে পোস্ট করেন হাজী ইসমাইল মিয়া। বলেন, প্লিজ ভাই এবার থামুন, ওকে জুতা দিয়ে পিটিয়ে থামাতে হবে, ওর হাড় গোড় ভেঙে দিতে হবে এই ফজু পাগলার, নইলেও থামবে না। কারণ ওর রক্তে আওয়ামী লীগ, ও ভারতের দালাল, ও ওকে টাকা দেয়, শেখ হাসিনা করে ফোন দেয়, শেখ হাসিনার সাথে ওর কথা হয়। আপনি ফোন চেক করেন, পাবেন।
অন্তত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি, না না এইসব বিনয়, আপনি কার সাথে বিনয় দেখাচ্ছেন? ছাত্রলীগের সাবেক সভাপতির সাথে বিনয় দেখাচ্ছেন? এক মুজিব সৈনিকের সাথে বিনয় দেখাচ্ছেন? আপনি এবার থামুন। আপনি ভালো বলতে পারেন, সেটা কিশোরগঞ্জ সহ দেশবাসী ভালো করেই জানেন। কি বলতে পারে? এর কথা শুনলে, কথা বলতে মুখ থেকে স্যাপ সিটে, বুঝেন? এটা বরিশালের ভাষা। এই পাগল কি কথা বলে? আমার কাছে স্রেফ খ্যাত মনে হয়, স্মার্ট, অশিক্ষিত মনে হয়। এর কথার মধ্যে কোনো স্মার্টনেস আছে? কথা বলতে হবে স্মার্টলি, শ্রুতি মধুর হতে হবে, কিন্তু এর কথার মধ্যে রাজনৈতিক ভাব নেই। খ্যাত খ্যাত মনে হয়, গ্রামের খ্যাত। অনেক কৃষক ছিল গ্রামে, একটা সময় দেখতাম, অনেক বছর যাবত গ্রামে যাওয়া হয় না, আমাদের ছোটকালে দেখতাম যে তার ক্ষেতে যদি অন্য কারো কোনো গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো আসতো, ওই কৃষক তার ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে কোনো একদিকে মুখ করে মিনিমাম 5-10 মিনিট শুধু গালাগালি করতেন, যা পারতেন মা বাপ তুলে গালাগালি করতেন, এবং সেই গালিগুলো 1-1.5 কিলোমিটার দূর থেকে শোনা যেত। আমি এরকম কয়েকজনের নাম বলতে পারি। ওই যে গালাগালি করতো না, ওইগুলো আমার স্মৃতিতে ভেসে ওঠে ফজলু পাগলার বক্তব্য শুনলে, যে ও তো ওই লেভেলের, ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে গালাগালি টাইপ লেভেলের। ও কিসের নেতা? ভালো বলতে পারে? কি ভালো বলতে পারে? ভালো একজন আলোচকের সাথে টকশোতে বসিয়ে দেন, ও তো নাকানে চুবানি খেয়ে আসবে। এখানে যেটা বলছেন, আপনার এটা গুণ, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অমুক তমুক। তারপরে বলছেন যে এরা আওয়ামী লীগ ভাতের অধিকার হরণ করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা রহিত করেছিল, অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ, প্রতিবাদ, সকল পথ বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপির দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করে বলছি, অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে ফজলুর রহমানের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এটা বলছে। আপনার সাবেক দল নেতার প্রতি দেওয়া অতিভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্য সীমা লঙ্ঘন করেছে। বিএনপি বলছে সহ্য সীমা লঙ্ঘন করেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে ফজলু পাগলার বিরুদ্ধে বিএনপি, এবং বলছে যে সাবধান হয়ে যান। অতএব দর্শক, যেভাবে বিএনপি মুখ খুলতে শুরু করেছে, জনগণ যেভাবে খেপে যাচ্ছে, তাতে এই ফজলু পাগলা কঠিন পরিস্থিতিতে পড়বেন। বিএনপি বহিষ্কার না করলেও তারেক রহমান নিজেই বেকায়দায় পড়বেন, আর বহিষ্কার করলে তারপরে রাস্তাঘাটে ঝাড়ু পেটা খাবেন। ডক্টর ইউনূসের শেষ চেষ্টা, আর মাত্র 1 সপ্তাহ, 1 দিন 2 দিন বেশি, শেষ। এরপরে আর কিছু করার নেই। এই 1 সপ্তাহে যদি পারছেন, নইলে রাজনীতি একদম ঘুরে যাবে। আমি যেটা প্রায় বলি যে 360 ডিগ্রি ঘুরে যাওয়া, মানে পুরোপুরি ঘুরে যাওয়া, উল্টে যাবে। দর্শক, জুলাই মাসেই জাতীয় সনদ চায় কমিশন, জানালেন আলী রিয়াজ। প্রফেসর ইউনূসের নির্দেশনার আলোকেই এটা আলী রিয়াজ বলেছেন। তিনি বলছেন কমিশন শুধু আশা করে না, বিশ্বাস করে। দেখেন, জুলাই মাসেই জুলাই সনদ চায়, অথচ জুলাই সনদের কোনো আলামত নেই। আলামত হচ্ছে দেশে বিভাজনের আলামত। বিএনপি এখন সে আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করেছে, তারা নির্মূলের রাজনীতি করছে, প্রতিপক্ষকে রাজাকার ট্যাগ দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিতে চাচ্ছে। আওয়ামী লীগের পরাজিত শক্তির রাজনীতির ন্যারেটিভ বিএনপি গ্রহণ করেছে। তো এই জায়গায় জুলাই সনদ থাকলে তো আসলে বিএনপি রাজনীতি থাকে না। যারা 71 ব্যবসা করে, যারা নিজেদেরকে বলে আমরা বাঙালি, যারা জুলাইকে বলে আবেগ, কোনো আইনি ভিত্তি নেই, জুলাই সনদ আসলে তাদের কোনো ভ্যালু থাকে না। এই জন্যে এতদিন তো সবাই জানে, দিস ইজ ওপেন সিক্রেট না, ওপেন, যে বিএনপি জুলাই সনদ ঠেকিয়ে রেখেছে এতদিন। জুলাই সনদ হওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর, যাত্রা করার কথা ছিল। সেখান থেকে নানানভাবে ফিরিয়ে এই পর্যায় পর্যন্ত বিএনপি এনেছে। এখন জুলাই মাস হচ্ছে ডেডলাইন, আর জুলাই মাস শেষ হতে বাকি আছে আর 1 সপ্তাহ সামথিং, আমি যখন কথা বলছি তখন। আর এই 1 সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত কোনো অ্যাডভান্সমেন্টই নেই। এটা এনসিপি বুঝে গেছে, যার ফলে তারা নিজেরাই জুলাই সনদ রেডি করে বসে আছে, তারা নিজেরা ডিক্লেয়ার করবে, সম্ভবত 3 অগাস্ট ডিক্লেয়ার করবে। তো দর্শক, এই মাসের মধ্যেই যদি জুলাই সনদ হওয়া সম্ভব হতো, আমরা এতদিন টের পেতাম। যদি হয় ওয়েলকাম, হলে আলহামদুলিল্লাহ, তাহলে দেশ সহজে সামনের দিকে এগোবে। আর জুলাই সনদ না হলে আর এক দফা বিপ্লবের মধ্য দিয়ে, যেটা একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে পারে, দেশ সামনের দিকে হবে। কিন্তু দেশ সামনে এগোবে।
জুলাই মাসেই জাতীয় সনদ চাই কমিশন, জানালেন আলী রিয়াজ। এর মানে এটা শেষ চেষ্টা, সবাইকে বোঝাচ্ছে, সবাইকে বলতে বিএনপি কে, অন্য সবাই এমনি রাজি। আর বিএনপি রাজি না এটা সরাসরি বলবে না। গল্প শুনছেন না যে বউকে মারে, বউ জিজ্ঞেস করে তুমি আমার প্রত্যেকদিন মারো কা, তুমি কি চাও আমি চলে যাই? তারপর স্বামী কি বলেছে, কিলের ওজন শুনে ওজনে বুঝো না যে কি বুঝাইতে চাই, ওইরকম। তাই বিএনপি সরাসরি বলবে না যে আমরা জুলাই সনদ চাই না, বলবে যে এই জুলাই সনদ এটা আবেগ, এটা সাংবিধানিক ভিত্তি থাকতে পারে না, এটা কোনো আইনি ভিত্তি, এটা একটা রাজনৈতিক দলিল হতে পারে, অথবা এইটা থাকতে পারে, এটা আগে হতে হবে ৭১, জুলাই এটা কি এত মহান করার কিছু নাই। এই সব কথাবার্তা জুলাই সনদের খসড়ায় বিভিন্ন ধরনের আপত্তি সংযোজন বিয়োজনের প্রস্তাব দিয়ে বিএনপি ঠেকিয়ে দিবে। সরাসরি তারা বলবে না আমরা জুলাই সনদ চাই না। তারা জুলাই সনদের উদ্দেশ্যে আলোচনা করতেও যাবে, কিন্তু এমন এমন যুক্তি তর্ক তুলে ধরবে যার ফলে জুলাই সনদ না হয়, এইভাবে বাটপারি করবে। আপনারা নিঃসন্দেহে মনে রাখবেন যে জুলাই সনদ যদি না হয় তাহলে ওটা পুরোপুরি বিএনপি ঠেকিয়ে দিয়েছে, অন্য কোনো গোষ্ঠীর আপত্তি নেই। বিএনপি এখন ভারতের দালাল, আর ভারত কিছুতেই চায় না বাংলাদেশে জুলাই সনদ হোক, কারণ জুলাই সনদ হলে ভারতের হেজিমনি একদম থাকে না। ভারতের হেজিমনি বাংলাদেশে থাকে ৭১ ব্যবসা থাকলে, আর বিএনপি সে ৭১ ব্যবসা গ্রহণ করেছে। এই জায়গাটা দর্শক, জুলাই মাসেই জাতীয় সনদ চাই কমিশন, জানালেন আলী রিয়াজ। খুব সিরিয়াস, মানে শেষ চেষ্টা। আর জুলাই মাসে যদি না হয় তাহলে এই ছাত্ররা, বিপ্লবের পক্ষের শক্তি, তারা সবাই ইউনূস সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে। এমনকি ইউনূস সাহেব ব্যর্থতার দায় নিয়ে তিনি চলে যেতে পারেন ফ্রান্সে বা যুক্তরাষ্ট্রে, যে না আমি পারলাম না দিতে, অন্য কেউ দিক, আমি চলে যাই ভাই, হতে পারে। তো এই জন্য দেখবেন যে এখন পর্যন্ত রাজনীতির যে হিসাব নিকাশ আছে, জুলাই মাস শেষ হলে জুলাই সনদ না দিতে পারলে সব উল্টে যাবে। আপনারা আছেন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে, কিচ্ছু হবে না। জুলাই সনদ না হলে, ঐক্যমত না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অসম্ভব। আর জুলাই সনদ যদি হয়ও তারপরও রাজনীতি ঘুরে যাবে, না হলেও ঘুরে যাবে, সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে দেশ। আওয়ামী লীগ ফিরে আসবে না, এই ভয় দেখিয়ে লাভ নেই। অনেকে বলেন যে আপনারা এইগুলো বন্ধ করেন, আওয়ামী লীগ ফিরতে পারবে না। দেখেছেন না আওয়ামী লীগ হরতাল করেছে, কি হয়েছে? আওয়ামী লীগ বলতে কিছু নাই। আওয়ামী লীগ কিছু পালাতক আওয়ামী লীগ বিদেশে বসে ফেসবুকে পোস্ট দেয়, ওটা কিছু না। আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। মুজিবের চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, মুজিববাদকে কবর দেওয়ার কথা বলছে তরুণের, মানে এই মুজিববাদ কখনো আর আসবে না বাংলাদেশে। এখন যারা মুজিববাদের নব্য পাহারাদার বিএনপি, ভারতের নব্য দালাল, এদের নিয়ে হচ্ছে কথা, এটা বুঝতে হবে। তো এই জায়গাটায় জুলাই সনদ না হলেও দেখবেন দেশ অস্থিতিশীলতার দিকে যাবে, আর জুলাই সনদ হলে দেখবেন এই সরকার বিপ্লবী সরকার হয়ে উঠবে। তখন এই জুলাই সনদই হবে এই সরকারের ভিত্তি। তখন এই সরকার ব্যাপক সংস্কার কর্মযোগ্য হাতে নেবে, তারা নিজেরাই সংস্কার করবে। তখন ওই পরবর্তী পার্লামেন্ট আসবে, এই সংস্কারের বৈধতা কিভাবে পাবে, আমরা তো উদ্যোগ নিতে পারি, কিন্তু বাস্তবায়ন কি করতে পারি, সংবিধানের কি হবে, নানান বিষয় কথাবার্তা, এগুলো আর আলোচনায় আসবে না। জুলাই সনদই হবে সংবিধান। যেমন 1971 সালের 17 এপ্রিল যে ঘোষণাপত্র কার্যকর হয়েছিল, ওটাই ছিল অস্থায়ী সরকারের সংবিধান। ওরকম জুলাই সনদ হলে তখন দেখবেন ওইটি হবে ইউনূস সরকারের সংবিধান। জুলাই সনদ হলে তখন এই বর্তমান হাসিনার যে সংবিধান, মুজিববাদী সংবিধান, এটা থাকে না। এবং জুলাই সনদ হলে এই রাষ্ট্রপতি চুপ্পুকে এই সরকারই সরিয়ে দিবে, আর না হলে পোলাপান ঘাট ধরে সরিয়ে দিবে। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। একই সঙ্গে 31 জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। আশা প্রকাশ করেছেন মানে চেষ্টা করছেন, এটা ঠিক আছে। এবং এই ব্যর্থতার দায় ইউনূস সরকারের নয়, জুলাই সনদ যদি না হয়, এই ব্যর্থতার জন্য দায় বিএনপির, কারণ বিএনপি ঠেকিয়ে দিয়েছে। এখন হয়তোবা একটা জুলাই সনদ নিজেদের মন মতো করে সরকার শেষ পর্যন্ত করতে পারে, কিন্তু বিএনপি সেটা মানবে না, তাহলে আরেক বিশৃঙ্খলা। অতএব এখানে ব্যর্থতাটা আমি সরকারকে দিব না, এখানে দোষ বিএনপির। রাজধানী এটা আলোচনা সভা শেষে কথা বলেন আলী রিয়াজ। বলেন, আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধান উপদেষ্টার একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। কিন্তু লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গা যাওয়া, যেটি আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সবাই সেটা প্রত্যাশা করে। জাতি জুলাই সনদের দিকে তাকিয়ে আছে।
জুলাই সনদ হতেই হবে, এটা হচ্ছে একটা ইনএভিটেবল রিয়ালিটি, অনিবার্য বাস্তবতা। জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো সংস্কার, কোনো নির্বাচন কিছু হবে না। জুলাই সনদ যে করতে পারবে সে থাকবে, ইউনূস সাহেব না করতে পারলে ইউনূস নিজেই চলে যাবে। আর আগের বার তো আমিরে জামাত বা এই নাহিদরা ঠেকিয়ে রেখেছিল ইউনূসকে, কিন্তু এবার কিন্তু জুলাই সনদ দিতে না পারলে ইউনূসকে ঠেকাতে যাবে না জামাত, শিবির, এনসিপি। কেন? জুলাই সনদ না হলে এদের জীবনে নিরাপত্তা নাই, বিপ্লবীদেরকে হত্যা করবে জুলাই সনদ না হলে। এজন্য রাষ্ট্রীয়ভাবে এই বিপ্লবীদের মর্যাদা দিতে, জীবনের নিরাপত্তা দিতে, জুলাই ভিত্তিক বাংলাদেশ গড়তে জুলাই সনদ হওয়া লাগবে, কোনো উপায় নেই। অতএব জুলাই সনদ একটা বাস্তবতা। এখন সরকার কি করবে, পারবে কি পারবে না, নানান কিছু ক্লিয়ার হবে আগামী এক সপ্তাহের মধ্যে। জুলাই সনদ হলেও রাজনীতি ঘুরে যাবে, না হলেও ঘুরে যাবে, হিসাব নিকাশ সব পাল্টে যাচ্ছে। দিন যত যাচ্ছে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের প্রতি আমার এবং আমাদের এবং জনতার শ্রদ্ধা বাড়ছে, আবেগ বাড়ছে। কারণ অনেকে তার বক্তব্যকে সমালোচনা করবেন, আমরা জানি যে অতি বাড়াবাড়ি আবেগিকতা না। শায়েখে চরমোনাই যে জায়গায় আঘাত করছে বিএনপির, মুফতি ফয়জুল করিম বিএনপিকে যেভাবে ধোলাই দিচ্ছে, যেভাবে বিএনপিকে আটকে ধরছে, সরাসরি তারেক রহমানকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেছে, 10% হিসেবে আখ্যায়িত করেছে। এটা জনগণের জন্য সবচেয়ে বড় কাজ। আপনি তারেক রহমানকে হুজুর হুজুর বলে, তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আপনি কখনো নতুন বাংলাদেশ গঠন করতে পারবেন না। স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, ভারতের আধিপত্যবাদ মুক্ত, দালালি মুক্ত নতুন বাংলাদেশ করতে পারবেন না। শায়েখে চরমোনাই বিড়ালের গলায় ঘণ্টা বেঁধেছেন। তিনি তারেক রহমানকে সর্বপ্রথম বিতর্কিত করেছেন, এবং শায়েখে চরমোনাই তারেক রহমানকে ধোলাই দিতে পেরেছেন বলেই আমাদের ছোট্ট ছোট্ট তরুণ তুর্কিরা টিনের চালের কাউয়া তারেক রহমান ড্যাশ এই স্লোগান দিতে পেরেছে, যেটা তারেক রহমানকে মোটামুটি আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে ধপাস করে মাটিতে নামিয়ে দিয়েছে। তারেক রহমানকে ব্যক্তিত্বহীন, গুরুত্বহীন, মানে কি প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য বানিয়ে দিয়েছেন। অতএব রাজনীতি যদি সঠিক পথে এগোতে হয় তাহলে বিএনপি, তারেক রহমান এদের বিরুদ্ধে বলতে হবে। এই জায়গাটা যদি আপনি প্রপার প্রোটেক্ট করতে না পারেন তাহলে আপনি হেরে যাবেন। দেখেন বিএনপি কি ঝুঁকি নিয়েছে জেতার জন্য, দেখেন না? তা আপনি কেন নেবেন না? বিএনপি লজ্জা শরম সবকিছু ছেড়ে জিয়াউর রহমানের কবরে লাথি মেরে তারা বলছে আমরা বাঙালি, বাংলাদেশি বলছে না, যেটা জিয়াউর রহমানের আজীবন সংগ্রাম ছিল ওই কথিত বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে। শুধু ক্ষমতায় আসার জন্য কিছু বামপন্থী, আওয়ামী লীগ, ভারতপন্থীদের ভোট পাওয়ার জন্য, হিন্দুদের ভোট পাওয়ার জন্য জিয়াউর রহমানের মুখে লাথি মারতে বিএনপি দ্বিধাবোধ করেনি। এর মানে রাজনীতি এরকম নিষ্ঠুর, বিএনপি যে কাজ কখনো করেনি লজ্জা শরম ছেড়ে এটা করতে হচ্ছে তাদের। যেমন জামাত শিবিরকে রাজাকার বলছে, মানে আওয়ামী লীগের ন্যারেটিভ নিলে যে গালি খেতে হবে, মানুষ হাসবে, এটা জানে, তারপরে করতে হচ্ছে, কিছু করার নেই। ঠিক তো ওদের ইসলামপন্থীদের, তাদেরকেও যদি জিততে হয় ওই তারেক রহমানকে হুজুর হুজুর করা যাবে না, বিএনপিকে হুজুর হুজুর করা যাবে না। তাদের চাঁদাবাজির বিরুদ্ধে আপনি নাম নিয়ে বলবেন না, ইশারা ইঙ্গিতে বলবেন। কেন? আপনি নাম নিয়ে বলেন। আমি বলি, শায়েখে চরমোনাই বলে। এটা অনেক রাজনীতিবিদের এই দুর্বলতা। আবার জামাতের সমাবেশে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোন দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না। আচ্ছা, আপনার রাজনীতির তো প্রতিপক্ষ লাগবে, আপনাকে যে ডিমিন করছে, আপনাকে যে নির্মূল করতে চায়, তার বিরুদ্ধে আপনি স্লোগান দিবেন না কেন? এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। এই ক্ষেত্রে শায়েখে চরমোনাই একদম ক্লিয়ার কাট, কোনো কথাবার্তা নেই, ক্লিয়ার। দর্শক, বিএনপিকে একটা চমৎকার অ্যাডজেক্টিভ দিয়েছে শায়েখে চরমোনাই। এটা আমি মনে করি বিএনপির বিরুদ্ধে ইতিহাসের সেরা বক্তব্য শায়েখে চরমোনাইয়ের। কঠিন ধোলাই। কি? আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। ফয়জুল করিম সত্যি অসাধারণ অ্যাডজেক্টিভ। বিয়ন্ড রিজনেবল ডাউট ইটস ট্রু। আসলেই আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ। এই জন্য আওয়ামী লীগ একদম পাবলিক টয়লেটে চাঁদা খেয়েছে বলে আমার জানা নেই। টেম্পু মিশুক খেলেও দেখা যেত যে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ওয়ার্ড পর্যায়ের নেতা চাঁদা খাইত, কিন্তু বিএনপির জেলা পর্যায়ের নেতারা, থানা পর্যায়ের নেতারা টেম্পো স্ট্যান্ড, পাবলিক টয়লেট থেকে চাঁদা খায়। স্যাসরামির একটা লিমিট আছে। এবং আওয়ামী লীগ বড় অ্যামাউন্ট ছাড়া খাইতো না। আর ওরা 10 টাকাও চাঁদা নেয়, বিএনপি 10 টাকাও চাঁদা নেয়। আর এখন 10 টাকা তো ভিক্ষুককে 10 টাকার নিচে দেওয়া যায় না। তাহলে স্যাসরা চাঁদাবাজি। আওয়ামী লীগ অনেক বড়
ভিআইপি চাঁদাবাজ। তো দর্শক, আরেকটা স্যাঁচড়া এবং শাহী চাঁদাবাজির লিমিট সংজ্ঞা আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই খেয়েছে, শেখ হাসিনা সবাইকে খাওয়ার সুযোগ করে দিয়েছে, ইটস ট্রু। কিন্তু ব্যক্তি শেখ হাসিনা কিছু খেয়েছে নিজে, তার ছেলে, বোন, মেয়ে, এদের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কি আছে? অবশ্যই অন্য সব দুর্নীতির দায় তার উপর যায়, কিন্তু তারপরও ব্যক্তি নিজে সরাসরি চাঁদাবাজি করেন, দলের প্রধান বা প্রধানমন্ত্রী, এই জায়গাটা থেকে শেখ হাসিনা মুক্ত ছিল। অথচ তারেক রহমান নিজেই 10%। তাহলে বুঝেন যে স্যাঁচড়ামির লেভেলটা কোথায় পৌঁছে গিয়েছে। শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার যেখান থেকে মুক্ত ছিল, তারেক রহমান ওই জায়গা থেকে মুক্ত না। এই হচ্ছে স্যাঁচড়ামির লেভেল। 2 টাকা, 5 টাকা, 10 টাকা সব চাঁদা খায়। আপনি এদেরকে টাকা দিয়ে ঘুরাইতে পারবেন। আওয়ামী লীগের লোকজনকে টাকা দিয়ে কেনা কঠিন, এদের রক্তে আওয়ামী লীগ, এরা ফেসিবাদ, ফেসিস্ট, সব ঠিক আছে, কিন্তু তারপর আপনি কিছু সুযোগ সুবিধা দিলে এরা যে যাবে, বিষয়টা এরকম না। এরা বড় সুযোগ সুবিধার বিনিময়ে কাজ করবে। আর বিএনপির যে কিলিং স্কোয়াড আছে, এদেরকে আপনি অল্প 50, 60, 1 লাখ টাকা দিয়েও খুন করাইতে পারবেন। এরা 10,000, 5,000 টাকার জন্য এক একজনকে খুন করে। আওয়ামী লীগ লাখ টাকা, কোটি টাকার নিচে ডিলেই করতো না। স্যাঁচড়া চাঁদাবাজ আর শাহী চাঁদাবাজের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন যে বিএনপি হচ্ছে স্যাঁচড়া, আর আওয়ামী লীগের মধ্যে আভিজাত্য ছিল। যেমন আওয়ামী লীগ যদি বলে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, 71 বিরোধীদের যদি গালি দেয়, এটা তারা করতে পারে, কারণ তারা আসলেই মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। মুক্তিযুদ্ধকালীন যে প্রবাসী সরকার, অস্থায়ী সরকার, ওটা ছিল আওয়ামী লীগ সরকার। শেখ মুজিব চার প্রধান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, এরা সবাই আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগের নেতৃত্বের বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এবং সিভিলিয়ানদের মধ্যে যারা যুদ্ধ করেছে সবকিছুর কোঅর্ডিনেশনে আওয়ামী লীগ ছিল। এটা অস্বীকার তো আপনি করতে পারবেন না। এবং যুদ্ধটা হয়েছে মুজিবের নামে, সর্বাধিনায়ক ছিল শেখ মুজিব। পরবর্তীতে আওয়ামী লীগের বিচ্যুতি, আকাম, ডাকাতি, এগুলো সব ঠিক আছে। এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে, কিন্তু যেই বিএনপির জন্মই হয়নি 1971 সালে, তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এটা কোনো কথা? এটা স্যাঁচড়ামি না? তাহলে স্যাঁচড়ামি কি? যে দলটা প্রতিষ্ঠিত হয়েছে রাজাকারদের মাধ্যমে, একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, যদিও জিয়াউর রহমানকেও রাজাকার বলা হয় অনেকে বলেন, বা পাকিস্তানের চর বলেন, এবং জিয়াউর রহমান আশেপাশে যারা ছিল, তিনি যাদেরকে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রী বানিয়েছিলেন, রাজাকার। একটা রাজাকারদের দল, রাজাকারদের সাথে আজীবন চলেছে, তারা যদি এখন বলে যে তোরা রাজাকার, আমি মুক্তিযুদ্ধ, আমি বাঙালি, এটা কি স্যাঁচড়ামির সর্বনিম্ন স্তরে না? এই কাজ বিএনপি করছে। তো দর্শক, শাহেখ চরমনাকে ধন্যবাদ ইতিহাসের শ্রেষ্ঠ এই অ্যাডজেক্টিভ দেওয়ার জন্য। বিএনপির বিরুদ্ধে ইতিহাস শ্রেষ্ঠ বক্তব্য। স্যাঁচড়া চাঁদাবাজ, মানে এদের মধ্যে কোনো ক্লাস নেই। বললাম না, এরা মানুষের গাছের নারিকেলও চুরি করে, সুপারি চুরি করে বিএনপি। আর আওয়ামী লীগ কিন্তু এগুলো করতো না। গাঞ্জার ব্যবসা করে, আর আওয়ামী লীগের লোকজন ওই 2 টাকার গাঞ্জার ব্যবসা করতো না, এরা করতো কোটি টাকার ইয়াবার ব্যবসা। আপনি এই যে যত গাঞ্জার ব্যবসায়ী দেখবেন যে বিএনপির নেতা, পোস্টেড লিডারে গাঁজা ব্যবসায়ী করে। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ এটা ছিল না। আওয়ামী লীগ, ছাত্রলীগের ঝাড়ুদাররা গাঞ্জার ব্যবসা করতো, যেটা বিএনপির নেতারা করে। তা স্যাঁচড়ামির পার্থক্য এটা। আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইসলামী আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি ফয়জুল করিম। আওয়ামী লীগের শাহী চাঁদাবাজ আর বিএনপিকে স্যাঁচড়া চাঁদাবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, একদল হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, আরেক দল টেম্পো স্ট্যান্ড, মুচি, ঋষিদের কাছ দিয়েও চাঁদা তোলে। যেমন এই যে চুল কাটে যারা, এদের কাছ থেকে আমার পরিচিত একজন আছে, অত্যন্ত নিরীহ লোক, আমি নিজে চিনি, আমি নাম বলবো না, আমি নিজে তার কাছ থেকে অসংখ্যবার চুল কাটিয়েছি বাংলাদেশে। তিনি বিএনপির সময় ওই 2001 থেকে 2006 10 টাকা করে, 5 টাকা করে চাঁদা দিতে হতো, কিন্তু আওয়ামী লীগ আসার পর তার কাছ থেকে কোনো চাঁদা নেয়নি। আওয়ামী লীগ এত নিচে নামেনি, কিন্তু বিএনপি সেই নিচে নেমেছে, এই জন্য স্যাঁচড়া চাঁদাবাজি বলেছেন। তো দর্শক, পার্থক্য কোথায়? পার্থক্যটা শাহেখ চরমনাই ভালোভাবে করে দিয়েছেন, চমৎকার।